হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় হলো অঙ্কের একটি চ্যাপ্টার, অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত এবং সমানুপাতের দ্বিতীয় অংশ। এর আগে আমরা একটা ক্লাস করে ফেলেছি, সেই ক্লাসে আমরা কিছু ধারণা কিন্তু পড়ে ফেলেছি এবং সেই ধারণা সংক্রান্ত যে ধরনের কোশ্চেনগুলো বিগত বছরের পরীক্ষায় এসছে সেই ধরনের একটা প্র্যাকটিস সেটও কিন্তু আমরা করে ফেলেছি। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, খুব অন্ততপক্ষে আমি বলবো যে কি এর আগের যে কনসেপ্টের বা ধারণার যে ভিডিওটা ছিল সেটা আগে দেখে আসো, না হলে কিন্তু এখানে এসে তোমরা কিন্তু সমস্যায় পড়ে যেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আজকে যেটা প্রথম ধারণায় আমরা আসবো সেটা হচ্ছে যে আমাদের ডুপ্লিকেট রেশিও কাকে বলে। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো ইউজ করছে এই কারণে বিভিন্ন পরীক্ষায় ইংলিশ টার্মগুলোই বেশি দেয়। তাহলে ডুপ্লিকেট রেশিও কাকে বলে? দেখো, ডুপ্লিকেট রেশিও কাকে বলে না, মনে করো আমার কাছে একটা অনুপাত দেওয়া আছে, কত না এক্স অনুপাত ওয়াই দেওয়া আছে, বলছে তুমি এর ডুপ্লিকেট রেশিও বের করো। ডুপ্লিকেট রেশিও কি হবে না, এর ডুপ্লিকেট রেশিও হয়ে যাবে শুধুমাত্র আমায় কি করতে হবে, বর্গ করে ফেলতে হবে। অর্থাৎ এক্স ইস টু ওয়াই এর ডুপ্লিকেট রেশিও কত হবে, এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমাকে যদি বলে দেয় যে 2:3, তুমি এর ডুপ্লিকেট রেশিও বের করো, তাহলে ডুপ্লিকেট রেশিও কি হয়ে যাবে, 2 স্কোয়ার কত হবে না 2 2 4 অনুপাত 3 স্কোয়ার 3 3 কত হবে 9। তাহলে 4:9 হচ্ছে কিন্তু 2:3 একটা ডুপ্লিকেট রেশিও। তাহলে বোঝা গেল আশা করি ডুপ্লিকেট রেশিও। পরে চলে আসছে আমি কি না সাব ডুপ্লিকেট রেশিও। কি সাব ডুপ্লিকেট রেশিও, ঠিক আছে, সাব ডুপ্লিকেট রেশিও। দেখো সাব ডুপ্লিকেট রেশিও কি না, সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে কিছুই নয়, ধরো তোমাকে একটা অনুপাত দেওয়া আছে এক্স অনুপাত ওয়াই, তার সাব ডুপ্লিকেট রেশিও কি হবে, কিছুই করতে হবে না, তোমাকে দুটোকে আলাদা আলাদা করে কি করতে হবে, বর্গমূল করে দিতে হবে। অর্থাৎ এক্স অনুপাত ওয়াই এর সাব ডুপ্লিকেট অনুপাত কি হবে, √x ইস টু √y। একটা উদাহরণ আমরা নিয়ে নেব। মনে করো তোমাকে দেওয়া আছে 4:25, এর সাব ডুপ্লিকেট রেশিও তোমাকে বের করতে বলছে। তাহলে 4-এর বর্গমূল কত হবে না 2:25 এর বর্গমূল কত হবে 5। তাহলে 4:25 এর সাব ডুপ্লিকেট রেশিও কত হয়ে যাবে, 2:5। ঠিক আছে, চলে আসছে আমরা নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও। কি না ট্রিপ্লিকেট রেশিও। দেখো ট্রিপ্লিকেট মানে কি বুঝতেই পারছো, ট্রিপল করতে হবে। অর্থাৎ মনে করো আমার কাছে একটা অনুপাত আছে এক্স অনুপাত ওয়াই, তার ট্রিপ্লিকেট রেশিও কি হবে না ওটার ঘনফল করবে, ঘন করে দিতে হবে। ঠিক আছে, এক্স কিউব অনুপাত কত হবে ওয়াই কিউব। মনে করো আমার কাছে একটা সংখ্যা রয়েছে ধরো 3 অনুপাত ধরো 5, এর ট্রিপ্লিকেট রেশিও কত হবে 3-এর কিউব, অর্থাৎ 3-কে 3 বার গুণ কত হবে না 27। ঠিক আছে, আর তারপরে কত হবে 5-এর কিউব, অর্থাৎ 5-এর কিউব, আর 5-কে কবার গুণ করতে হবে 3 বার গুণ করতে হবে। গুণ করলে আমি কত পাবো না 125। ঠিক আছে, তাহলে 3:5-এর ট্রিপ্লিকেট রেশিও কত হবে না 27:125। ঠিক আছে, নেক্সট চলে আসছি, নেক্সট যেটা হবে সেটা হচ্ছে সাব ট্রিপ্লিকেট রেশিও। কি না সাব ট্রিপ্লিকেট রেশিও। সাব ট্রিপ্লিকেট রেশিও কি না, যেটা উপরে হচ্ছিল সেরকমই সাব ট্রিপ্লিকেট রেশিও। ধরো মনে করো তোমাকে এক্স অনুপাত ওয়াই দেওয়া আছে, তার সাব ট্রিপ্লিকেট রেশিও বের করতে বলছে, তাহলে তোমাকে কি করতে হবে না, এখানে কিছুই নয়, তোমাকে ঘনফল করে ফেলতে হবে। ট্রিপ্লিকেটে আমরা কি করলাম, ঘন করলাম, এখানে আমরা কি করব, ঘনফল নির্ণয় করব। মনে করো একটা উদাহরণ আমরা নিয়ে নিচ্ছি। মনে করো 8 অনুপাত তোমাকে দেওয়া আছে কত না 8 অনুপাত দেওয়া আছে 27, বললো এর তুমি সাব ট্রিপ্লিকেট রেশিও বের করো। তাহলে 8-এর ঘনফল কত হয়, 8-এর ঘনফল হয় 2, কারণ 2-কে 3 বার গুণ করলে আমরা 8 পাই। তাহলে কত হয়ে গেল 2 অনুপাত 27-এর হচ্ছে ঘনফল কত হবে না 3। তাহলে 2:3 হয়ে গেল কিন্তু 8:27-এর সাব ট্রিপ্লিকেট রেশিও। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তারপরে দেখো আমরা যেটা চলে আসবো যে কম্পাউন্ড রেশিও। কি করব না কম্পাউন্ড রেশিও। দেখো কম্পাউন্ড রেশিও কাকে বলে, কম্পাউন্ড রেশিও হচ্ছে কিছুই নয়, ধরো তোমাকে 2 বা 3টে অনুপাত একসঙ্গে দেওয়া থাকবে। এই কম্পাউন্ড রেশিও বের করানোর সময়, অর্থাৎ যৌগিক অনুপাত বের করানোর সময় কিন্তু একটা রেশিও দেওয়া থাকবে না, তোমাকে 2 বা 3টে অনুপাত কিন্তু একসঙ্গে দেওয়া থাকবে। মনে করো তোমাকে 3টে অনুপাত দেওয়া আছে কত, এ অনুপাত বি, আরেকটা দেওয়া আছে কত না সি অনুপাত ডি, আরেকটা দেওয়া আছে কত না এক্স অনুপাত ওয়াই। তাহলে এদের আমার হচ্ছে কম্পাউন্ড রেশিও কত হয়ে যাবে না প্রথম পদগুলোর গুণ হবে। অর্থাৎ এখানে প্রথম পদকে এ, তার সঙ্গে সি গুণ হবে, তার সঙ্গে এক্স গুণ হবে। তাহলে গুণ করলে কত পাবো, এ সি এক্স অনুপাত।
তারপরে দ্বিতীয় পদগুলোর গুণ হবে। তাহলে এখানে কত আছে বি, বি এর সঙ্গে ডি গুণ হবে, ডি এর সঙ্গে আবার ওয়াই গুণ হবে, তাহলে কত বসবে বি ডি ইন্টু ওয়াই। ঠিক আছে, একটা উদাহরণ আমরা নিয়ে নিই। মনে করো 1:3, আরেকটা দেওয়া আছে ধরো মনে করো 2:5, আরেকটা দেওয়া আছে মনে করো যে 5 অনুপাত হচ্ছে ধরো মনে করো দেওয়া আছে 7। তাহলে এর কম্পাউন্ড রেশিও কি হবে? প্রথম পদগুলোর গুণ, অর্থাৎ 1 গুণিতক 2 গুণিতক 5। তাহলে লিখে ফেলি 1 গুণিতক 2 গুণিতক কত 5। অনুপাত কত হয়ে যাবে? পরের গুলো গুণফল, অর্থাৎ 3 গুণিতক 5 গুণিতক 7। তাহলে ব্র্যাকেটে কি লিখে ফেললাম? 3 গুণিতক 5 গুণিতক কত না 7। দেখো গুণ করে ফেলো, 5 দিয়ে কত হবে 10 অনুপাত 7 3 21 5 105। ঠিক আছে, তাহলে 10 অনুপাত 105। দেখো এটা কাটাকাটি যাচ্ছে, করে নিতে পারো। 5 2 10, 5 2 10, 5 1 5, তাহলে 2 অনুপাত কত 21। 2 অনুপাত 21 না করে আমার মনে হয় বেস্ট হবে যে 10 অনুপাত 105 রাখা। ঠিক আছে, এবারে তোমাদের পরীক্ষায় যেরকম অপশন থাকবে তোমরা সেরকম ভাবে ঠিক করবে। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমার কি রেশিও না কম্পাউন্ড রেশিও। আচ্ছা, একটা জিনিস থেকে গেছে, একটা জিনিস এখানে থেকে গেছে। কি থেকে গেছে না ইনভার্স রেশিও। কি রেশিও? ইনভার্স, ইনভার্স রেশিও। দেখো ইনভার্স রেশিও, ইনভার্স কথাটার অর্থ কি না ইনভার্স কথাটার অর্থ হলো উল্টে যাওয়া বা উল্টো। মনে করো তোমাকে দেওয়া আছে এক্স অনুপাত ওয়াই, এর ইনভার্স রেশিও বের করতে বলছে। ইনভার্স রেশিও কি হবে না যে পদটা আগে ছিল অর্থাৎ প্রথম পদ যেটা ছিল সেটা লাস্টে চলে যাবে, লাস্টেটা উঠে আগে চলে আসবে, অর্থাৎ কত হয়ে যাবে ওয়াই অনুপাত কত এক্স। আমরা একটা উদাহরণ নেই, ধরো মনে করো দেওয়া আছে 2:5, এই ইনভার্স রেশিও তাহলে কত হবে না 5:2। 2টা উঠে 5-এর জায়গায় যাবে, 5টা উঠে 2-এর জায়গায় আসবে। তাহলে একবার তাড়াতাড়ি দেখে নাও যে আমরা কি করলাম। ডুপ্লিকেট রেশিও মানে কি? কিছু না, চোখ বন্ধ করে আমাকে বর্গ করতে হবে। ঠিক আছে, দুটো পদেরই আলাদা আলাদা করে বর্গ। সাব ডুপ্লিকেট মানে কি না আমাকে ওই দুটো পদের বর্গমূল করতে হবে। ঠিক আছে, বর্গমূল করে যে অনুপাতটা পাবো সেটাই হবে আমার সাব ডুপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও কি না আমাকে যে অনুপাতটা দেওয়া আছে তার ঘন বের করতে হবে। ঠিক আছে, সাব ট্রিপ্লিকেট রেশিও কি আমাকে যে অনুপাতটা দেওয়া আছে তার ঘন ফল বের করতে হবে। কম্পাউন্ড রেশিও কি না এখানে আমার দুটো বা তার বেশি অনুপাত দেওয়া থাকবে, সেগুলো কি করতে হবে না প্রথম পদগুলো ধরে 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 গুণ করে ফেলো, অনুপাত চিহ্ন দিয়ে দ্বিতীয় পদগুলো বা শেষের পদগুলো কি করবে তুমি গুণ করে ফেলবে। ঠিক আছে, আর ইনভার্স রেশিও কি? ইনভার্স বললাম কি উল্টোটা হয়, প্রথম পদটা শেষ পদের জায়গায় চলে যাবে, শেষ পদটা প্রথম পদের জায়গায় উঠে চলে আসবে। যেমন এক্সটা উঠে ওয়াই জায়গায় যাবে, ওয়াইটা উঠে এক্স এর জায়গায় কিন্তু চলে আসবে। তারপরে আমরা চলে আসছি আমাদের আজকের ক্লাসের পরবর্তী আলোচনায়। দেখো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমানুপাত। সেটা আমরা কি আলোচনা করব না সমানুপাত। দেখো সমানুপাত কাকে বলে? সমানুপাত কিছুই নয়, সমানুপাতে যেরকম অনুপাতে তোমরা কটা পদ পেয়েছিলে? দুটো পদ পেয়েছিলে। এখানে তুমি জেনারেলি কটা পদ পাবে না 4টে পদ পাবে। ঠিক আছে, সমানুপাতটা কিরকম না মনে করো আমি লিখলাম কত না এ অনুপাত বি আর সি অনুপাত ডি। যদি দেখা যায় যে এ আর বি এর অনুপাতটা যেমন সি এর অনুপাতে সি আর ডি এর অনুপাতটাও কিন্তু ঠিক তেমনই, তখন তাহলে বলা হবে যে এ অনুপাত বি আর সি অনুপাত ডি কিসে রয়েছে না সমানুপাতিতে রয়েছে। আর সমানুপাতি চিহ্নটা কিরকম হয় না এইরকম হচ্ছে সমানুপাতি চিহ্নটা হয়। ঠিক আছে, হয়তো তুমি বুঝতে পারলে না। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। দেখো উদাহরণ দেখো, আমি বললাম একটা অনুপাত কত বললাম না 3 অনুপাত ধরো বললাম কত বললাম 5। ঠিক আছে, ভালো কথা, 3 অনুপাত 5। ঠিক আছে, আর একটা অনুপাত আমি বললাম, আচ্ছা একটু নিচের দিকে লিখছি। ঠিক আছে, আচ্ছা মনে করো আচ্ছা এই সাইড লিখে দিচ্ছি 3 অনুপাত কত লিখলাম 5। ঠিক আছে, মনে করো আরেকটা অনুপাত আমি লিখছি কত না মনে করো 30 অনুপাত ধরো 50। ঠিক আছে, এবারে একটা জিনিস খেয়াল করো। ঠিক আছে, এখানে 3 অনুপাত 5 কোনো কাটাকাটি যাওয়ার রাস্তা নেই, তাহলে যেটা আছে ওটাই। কিন্তু 30 অনুপাত 50 আমরা জানি অনুপাত মানে ভাগ, তাহলে 30/50 লিখলাম। দেখো উপরে শূন্য নিচে শূন্য ক্যান্সেল হলো, তাহলে কত থাকলো 3/5। এটাই কি লিখতে পারি 3 অনুপাত 5। এবারে দেখো প্রথমটা কত ছিল না 3 অনুপাত 5, লাস্টেরটা কত হলো 3 অনুপাত 5। তার মানে এই 3 অনুপাত 5 আর 30 অনুপাত 50 এরা পরস্পরের কি না এরা পরস্পরের হচ্ছে সমানুপাতি। ঠিক আছে, তাহলে সমানুপাতিটা কি? সমানুপাতি হচ্ছে দুটো অনুপাতের যদি মান বা দুটো অনুপাতের যদি হচ্ছে প্রকৃতি এক ধরনের হয় তখন দুটো পরস্পরের কি হবে সমানুপাতি হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো মনে করো আমার কাছে এটাই দেওয়া আছে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। ঠিক আছে, এটা হচ্ছে সমানুপাতি। কি কি লেখা আছে এ অনুপাত বি সমানুপাতি কত সি অনুপাত ডি। এটাকে আমি যদি ভাগ আকারে লিখি কিভাবে লিখবো? দেখো এ অনুপাত বি এটাকে আমি কি লিখতে পারি না এ বাই বি। ঠিক আছে, সমানুপাত চিহ্নটাকে আমি সমান চিহ্ন করে দিলাম, সি অনুপাত ডি কত হয়ে গেল না সি বাই
ডি হয়ে গেল। তাহলে সমানুপাতটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটাই চলে আসবো সেটা হচ্ছে কিনা আমাদের তৃতীয় সমানুপাতি, ঠিক আছে। কিছু চলে আসবো তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি কেমন না, যদি অনুপাতগুলো এভাবে থাকে এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত হচ্ছে সি, তাহলে এখানে সিটাকে বলা হবে কিন্তু তৃতীয় সমানুপাতি। কি বলা হবে? তৃতীয় সমানুপাতি, ঠিক আছে, যাকে আমরা ইংরেজিতে বলি থার্ড প্রপোর্শনাল। কি বলি? থার্ড প্রপোর্শনাল, ঠিক আছে, থার্ড প্রপোর্শনাল বলি আমরা। দেখো একটা উদাহরণ নিলে বুঝতে পারবে। আচ্ছা, এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেশন করে দিই, দেখো কি বেরোবে না, এ বাই কত বেরোলো বি, ঠিক আছে, সমান কত বেরোলো বি বাই সি, এটা আমার কাছে বেরোলো। এবারে দেখো কিভাবে ক্যালকুলেশন করা হয়। দেখো তোমাকে পরীক্ষায় প্রশ্ন কিরকম দেবে না, বলে দিল, ধরো বলছি যে 2 ও 8 হচ্ছে তোমার তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। কি বলবে? 2 ও 8 তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তাহলে কিভাবে করবে? তুমি ধরে নেবে যে আমি তৃতীয় সমানুপাতি কত ধরে নিলাম না সি, বা এভাবে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো। দেখো এখান থেকে সি এর মান কত বেরোবে, সি এর মান কত বেরোবে, বি বি গুণ করলে কত হবে, বি স্কোয়ার ডিভাইডেড বাই কত হয়ে যাবে এ। তাহলে তৃতীয় সমানুপাতির মান কত বেরোলো, বি স্কোয়ার বাই এ। দেখো আমি বেসিক পদ্ধতি দেখাচ্ছি আর আমি এই পদ্ধতিতেও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো 2 ও 8 সমানুপাতি, তাহলে 2 অনুপাত 8টা কি হবে, দুবার বসবে, তাহলে 8 সমানুপাত 8 কত অনুপাত কত হলো, ধরো মনে করলাম তৃতীয় সমানুপাতিকে আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে ভাগাকারে লিখলে কত হবে না, 2/8 সমান কত হবে 8/x। তাহলে এখান থেকে আমি কি পাবো না, এক্স সমান দেখো 8 গুণিতক 8, 8 কত হবে 64 ডিভাইডেড বাই কত হবে 2 হয়ে যাবে। তাহলে 2 3 6 2 2 4 কত বেরোলো 32। তাহলে এর তৃতীয় সমানুপাতির মান কত হবে 32। দেখো এই ট্রিকটা ইউজ করে তৃতীয় সমানুপাতি, ধরো আমি এক্স ধরে নিলাম, এক্স সমান কত না বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি এর মান কত 8, তাহলে 8 স্কোয়ার কত হবে 64 বাই এ এর মান কত 2, তাহলে ভাগ করে দিলে সেখান থেকেও কিন্তু আমি 32 পেয়ে যাব। পরীক্ষার হলে তোমরা এটা ব্যবহার না করে এটা ব্যবহার করবে, ঠিক আছে। তাহলে এটা চলে গেল তৃতীয় সমানুপাতি। চলে আসছি আমরা চতুর্থ সমানুপাতিতে। দেখো যদি এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি, ঠিক আছে, হয়, তাহলে এখানে ডিটাকে বলা হবে কিন্তু চতুর্থ সমানুপাতি। কি বলা হবে? চতুর্থ সমানুপাতি, যাকে আমরা ইংরেজিতে কি বলি না ফোর্থ প্রপোর্শনাল। কি বলা হয়? ফোর্থ প্রপোর্শনাল, ঠিক আছে। একটা উদাহরণ নিই তাহলে বুঝতে পারবে। মনে করো আমি বললাম 2 আর মনে করো 5 আর মনে করলাম 10 এর চতুর্থ সমানুপাতি তুমি নির্ণয় করো। তাহলে আমি ধরে নেব কি চতুর্থ সমানুপাতি। আচ্ছা, তার আগে শর্টকাট ট্রিকটা শিখিয়ে দিই। দেখো এটাকে যদি আমি ভাগাকারে লিখি, তাহলে এ অনুপাত বি, ভাগাকারে লিখলে কি লিখবো এ বাই বি, সমানুপাতটা কি চিহ্ন হয়ে যাবে সমান চিহ্ন, সি অনুপাত ডি কত হবে সি বাই ডি। আমি কোনটাকে চতুর্থ সমানুপাতি বলছি, ডিটাকে চতুর্থ সমানুপাতি বলছি। তাহলে ডি এর মান আমাকে বের করতে হবে। কিভাবে বের করবো? দেখো দেখো ডিটা এর জায়গায় চলে এলো, তাহলে ডি সমান দেখো সি বাই কত হবে, ডির জায়গায় এ চলে এসছে, এ বি থেকে এবারে ভাগ ছিল, এবারে এসে কি হয়ে যাবে গুণ। তাহলে এটাই কিন্তু আমার চতুর্থ সমানুপাতির মান। আমি বেসিক পদ্ধতিতে একবার করে দেখাই। দেখো 2 অনুপাত 5 সমানুপাত কত হবে 10 অনুপাত কত হবে এক্স মনে করে ধরে নিলাম। তাহলে 2 এর 5 সমানুপাতি কত হবে 10 বাই এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো এক্স সমান কত 5 গুণিতক 10 বাই কত হবে 2, ঠিক আছে। তাহলে কত হবে 2 5 10, 5 5 কত বেরোলো 25। এখানে যদি মান বসাও কত মান বেরোবে 25 কিন্তু বেরোবে, ঠিক আছে। তাহলে কত বেরোচ্ছে 25, হ্যাঁ। তাহলে কত বেরোলো, ঠিক আছে, আরেকবার দেখে নিই। 2/5 সমান কত বেরোলো 10 বাই এক্স। তাহলে 5 গুণিতক 10, 2 5 10, 5 5 কিন্তু 25 আমার এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। দেখো পরীক্ষায় এইভাবে বড় পদ্ধতিতে না করে ছোট শর্টকাট ট্রিকেও করা যায়। দেখো আমি দেখাচ্ছি। যদি আমি তৃতীয় সমানুপাতিতে চলে আসি, তাহলে তৃতীয় সমানুপাতে মান কত বেরিয়েছিল আমার 32 বেরিয়েছিল। এটা ছিল আমার বেসিক পদ্ধতি, এটা ছিল আমার এই সূত্র থেকে করা পদ্ধতি, ঠিক আছে। এইভাবে না করে আমরা খুব সহজে প্রশ্ন দেখেই কিন্তু উত্তর বলতে পারবো। কিভাবে বলতে পারবো, আমি এইভাবে সাজিয়ে ফেললাম, ঠিক আছে। তাহলে দেখো 2 এর থেকে 8 কত গুণ হয়েছে না 4 গুণ হয়েছে। তাহলে 8 এর থেকে এটা কত গুণ হবে 4 গুণ হবে। তাহলে 8 4 কত হয়ে যাবে 32। দেখো আমাদের উত্তর কিন্তু 32 বেরিয়েছিল, বোঝা গেল। তাহলে আমাকে প্রথম পদ তার সঙ্গে একদম তৃতীয় পদ দেখতে হবে, আর দ্বিতীয় পদের সঙ্গে
সেই একই সংখ্যা গুণ হয়ে কিন্তু আমি চতুর্থ পদ পাবো। ঠিক আছে, চলে আসি আমাদের চতুর্থ সমানুপাতি বা ফোর্থ প্রপোর্শনাল। এখানে আমি কিভাবে শর্টকাট ট্রিক ইউজ করতে পারবো? দেখো, একটা তো হতে পারে আমি এই বেসিক পদ্ধতিতে করবো, ঠিক আছে, সেটাও হবে, কিন্তু এটা খুব টাইম টেকিং হয়ে যাবে। আমি একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেক্ষেত্রেও আমাকে ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে তুমি অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে আমি কিভাবে করতে পারবো? দেখো, সিমিলার প্রসেস। ঠিক আছে, 2 এর সঙ্গে কত গুণ করলে 10 হয় না? 5 গুণ করলে। তাহলে 5 এর সঙ্গেও কত গুণ হবে? 5 হবে। তাহলে 5 5 কত হবে? 25। দেখো আমাদের উত্তর কত বেরিয়েছিল? 25 কিন্তু বেরিয়েছিল। অর্থাৎ প্রথম পদের সঙ্গে কত গুণ করলে আমি তৃতীয় পদ পাচ্ছি সেটা খেয়াল করব। যেই সংখ্যাটা আমি গুণ করছি সেই সংখ্যাটাকে আমি কি করব? দ্বিতীয় পদের সঙ্গে গুণ করে দেবো। গুণ করে দিলে আমার উত্তর কিন্তু বেরিয়ে পড়বে। তাহলে দেখতে পাচ্ছ, এইসব পদ্ধতি না করে কোশ্চেন দেখেই কিন্তু আমরা আনসার বলতে পারবো। ঠিক আছে, চলে আসছি আমরা কোথায় না? মধ্য সমানুপাতিতে। মধ্য সমানুপাতি আমি উপরের দিকটাই করছি। ঠিক আছে, মধ্য সমানুপাতি দেখো, মধ্য সমানুপাতি আমরা কিভাবে বলবো না? মনে করো এ অনুপাত, ঠিক আছে, এ অনুপাত এক্স সমানুপাত এক্স অনুপাত ধরো বি। তাহলে এখানে এক্সটাকে আমরা কি বলবো? মধ্য সমানুপাতি, বা ইংরেজি যাকে বলে মিন প্রপোর্শনাল। ঠিক আছে, মিন প্রপোর্শনাল। এবারে দেখো, যদি এটাকে আমি ভেঙে ফেলি তাহলে কত হবে? এ বাই এক্স সমান কত দাঁড়াবে? এক্স বাই বি। এখান থেকে দেখো এক্স এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার সমান কত বেরোবে? এ ইন্টু বি হয়ে গেল। তাহলে এক্স সমান কত বেরোবে? রুট ওভার কিন্তু এ বি। তাহলে এটাই হয়ে গেল আমাদের মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শনাল। একটা উদাহরণ নিয়ে নেই। মনে করো তোমাকে বললো যে 4 আর তুমি 16 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। কিভাবে করতে পারি? আমি মধ্য সমানুপাতি ধরে নিতে পারি যে এক্স, তাহলে সেখান থেকে কি লিখবো? 4 অনুপাত এক্স সমানুপাত এক্স অনুপাত কত হবে? 16। এখান থেকে লিখতে পারবো 4/x ইজিক্যাল টু এক্স বাই কত? 60। তাহলে এক্স সমান কত হবে? রুট ওভার 16 গুণিতক কত হবে? 4। 16 4 কত হয়? 16 4 হয় 64। ঠিক আছে, তার মানে কত বেরোবে? 8 কিন্তু আমার এখানে উত্তর হয়ে যাবে। তুমি ডাইরেক্ট এখানে ফর্মুলায় ফেলতে পারতে যে এক্স সমান কি? রুট ওভার এবি। তাহলে এক্স সমান কত হতো? রুট ওভার কত হতো? 16 গুণিতক 4। 16 4 64, তাহলে তার বর্গমূল কত হবে? 8। তাহলে এখানে এই 4 আর 16 এর মধ্য সমানুপাতি কত হয়ে গেল না? 8 হয়ে গেল। যদি আমরা এটাকে নর্মাল পদ্ধতিতে করতে চাই সেটা কিন্তু আমরা পারবো না। আমাকে অবশ্যই কিন্তু এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে কি কি পড়ে ফেললাম না? এখানে আমরা বললাম কি? তৃতীয় সমানুপাতি, সেটা বের করানোর সূত্র আমি শর্টকাট ট্রিক বলে দিলাম। চতুর্থ সমানুপাতি, সেটা বের করানোর সূত্র শর্টকাট ট্রিক বলে দিলাম। এটা মধ্য সমানুপাতি, তার সূত্রও কিন্তু আমি বলে ফেললাম। ঠিক আছে, দেখো আমরা পরবর্তী আমাদের আলোচনার বিষয়টিতে চলে আসছি। পরবর্তী যেটা আলোচনা শুরু করার আগে দেখো, আমরা এর আগে যেটা আমরা বললাম যে মনে করো এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা ভাগ আকারে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো না? এ বাই বি সমান কত না? সি বাই ডি। তাহলে এটা আমরা ভাগ আকারে লিখে কিন্তু পেয়ে গেলাম। এবারে যে আমরা জিনিসগুলো সম্পর্কে জানবো সেগুলো আমি কিন্তু ইংলিশ টার্ম ইউজ করছি, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের বেশিরভাগ এক্সাম তো ইংলিশে হয়, বা তুমি যদি আমাদের স্টেট কোনো গভর্নমেন্টের এক্সাম দিয়ে থাকো সেখানে বাংলার পাশাপাশি কিন্তু ইংলিশটাও থাকে। প্রেফার করবে যে ইংলিশটা দেখে করার, কারণ অনেক সময় বাংলাতে প্রিন্টিং মিস্টেক থাকে এই জিনিসগুলোতে বিশেষ করে। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি ইংলিশ টার্মগুলো ইউজ করছি। প্রথম যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে কি না? সেটা হচ্ছে কিন্তু ইনভার্টেন্ডো। ঠিক আছে, সেটা কি? ইনভার্টেন্ডো। দেখো, ইনভার্টেন্ডো কি? ইনভার্টেন্ডো জিনিসটা কি না? ইনভার্টেন্ডো জিনিসটা হচ্ছে, দেখো এখানে মনে করো এ বাই বি সমান কত আছে? সি বাই ডি। ইনভার্টেন্ডো কথার অর্থ হচ্ছে যে ইনভার্স হয়ে যাবে, উল্টে যাবে। অর্থাৎ এ বাই বি ছিল, কি হয়ে গেল? বি বাই এ সমান সি বাই ডি ছিল, এটা কি হয়ে গেল? ডি বাই সি। এটাকে আমরা বলবো কি? ইনভার্টেন্ডো। ঠিক আছে, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে অল্টারনেন্ডো। ঠিক আছে, অল্টারনেন্ডোটা কি? দেখো লিখে ফেলছি আমি, অল্টারনেন্ডো। ঠিক আছে, বইটা নামিয়ে দেওয়ার লাগবে না। অল্টারনেন্ডোতে আমরা কি জানবো? দেখো অল্টারনেন্ডোতে যেটা জানবো সেটা হচ্ছে, দেখো এ বাই বি সমান সি বাই ডি ছিল, কিছুই নয়, এ যেখানে ছিল সেখানে রাখবো, ডি যেখানে ছিল সেখানে রাখবো, শুধু বি আর সি এর স্থানটা পরিবর্তন করে দেবো। তাহলে এখানে চলে আসবে সি, এখানে চলে গেল বি, এখানে চলে গেল কি? বি। তাহলে এটাকে আমরা কি বলবো? অল্টারনেন্ডো বা অল্টারনেট করে ফেলা। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? ইনভার্টেন্ডো, অল্টারনেন্ডো। ঠিক আছে, এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কম্পোনেন্ডো। কি জানবো? কম্পোনেন্ডো।
কম্পোনেন্ডো। কম্পোনেন্ডো জিনিসটা কি? আমার কাছে ছিল কত না এ বাই বি সমান কত ছিল সি বাই ডি। ও কম্পোনেন্ডো কথার অর্থ হচ্ছে যে নিচে যে টার্মটা আছে উপরে টার্মের সঙ্গে ওই টার্মটা যোগ হয়ে যাবে, অর্থাৎ কত না এ প্লাস বি বাই বি সি প্লাস ডি বাই ডি, এটাই হচ্ছে কম্পোনেন্ডো। ঠিক আছে, এবারে চলে আসছি ডিভিডেন্ডো। কিছু চলে আসছি ডিভিডেন্ডো। ডিভিডেন্ডোতে আমরা কি জানবো? দেখো আমার কাছে ছিল কত না এ বাই বি সমান কত সি বাই ডি। এখানে কম্পোনেন্টতে কি হয়েছিল? যোগ হয়েছিল, ডিভিডেন্ডতে শুধু বিয়োগ হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি আর হচ্ছে সি মাইনাস কি হবে ডি। তাহলে এ মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি সমান এটাকে আমরা একসঙ্গে কি বলবো? ডিভিডেন্ডো। আর একটা হয় যে কম্পোনেন্ডো আর হচ্ছে ডিভিডেন্ডো একসাথে, কম্পোনেন্ডো আর কি ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো জিনিসটা কি তাহলে একবার দেখে নেওয়া যাক। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো হচ্ছে আমার কাছে কম্পোনেন্ডো মানে কি হবে? উপরের টার্মগুলো যোগ হবে, নিচের টার্মগুলো বিয়োগ হবে। অর্থাৎ আমার কাছে ছিল কি এ বাই বি সমান সি বাই ডি, এটাকে কম্পোনেন্ডো করলে কত হবে? এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন জিজ্ঞেস করা একটা টাইপের কোশ্চেন, আমি একটু বলে দিই। যে মনে করো তোমাকে বলছে যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি সমান ই অনুপাত এফ সমান ধরো তোমাকে বলে দিয়েছে কে। ঠিক আছে, সমান কত বলেছে? কে। ঠিক আছে, তাহলে সেটা সবসময়ের জন্য কি হবে? যদি এভাবে না বলে, আচ্ছা মনে করো এভাবে না বলে তোমাকে ভাগ আকারে দিয়ে দিয়েছে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, একই জিনিস, অনুপাত বলা আর ভাগ বলা একই জিনিস। ঠিক আছে, কে আকারে দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে তোমার কিছু কোনো মান জানতে চাই, ধরো মনে করো তোমাকে জানতে চাইছে এম এর কথা বাদ দাও, ধরো জানতে চাইছে যে এ প্লাস সি প্লাস ই ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ, এর ভ্যালুটা কিন্তু কত হয়ে যাবে? সেই কে এর সঙ্গে কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, বা মনে করো এরকম কোনো ভ্যালু জানতে চাইছে যে এম এ প্লাস মনে করো এন সি প্লাস ও ই ডিভাইডেড বাই জানতে চাইছে এম বি প্লাস কত এন ডি প্লাস হচ্ছে মনে করো ও এফ, এর ভ্যালু কিন্তু কত হয়ে যাবে? কে হয়ে যাবে। যেখানে এম এন ও আর এম এন ও এগুলো কি? এগুলো হচ্ছে একটা কোনো চলরাশি বলতে পারো। ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু ভ্যালুটা কিন্তু কে হয়ে যাবে। কেন হচ্ছে বলো তো? একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো মনে করো আমি বললাম 2/3 বলছি, একটা এক্সাম্পল দেখো। মনে করো বললাম এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, মনে করো বলে দিলাম আমি, ধরো মনে করো বললাম 2। ঠিক আছে, তাহলে 2 আছে মানে কি নিচে, বা আমি ভেবে নিলাম যে 2/3 দেওয়া আছে। ঠিক আছে, এই কথার অর্থ হচ্ছে এর মান সি এর মান ই এর মান কত সঙ্গে সমান? 2 এর সঙ্গে সমান। বি এর মান ডি এর মান এফ এর মান কত সঙ্গে সমান? না 3 এর সঙ্গে সমান। মনে করো তোমাকে একটা ভ্যালু জানতে চাইছে কত না এম এ প্লাস এন সি প্লাস ও ই অনুপাত কত জানতে চাইছে? মনে করো অনুপাত জানতে চাইছে তোমার কাছে, বা ভাগ আকারে দেওয়া আছে, একই জিনিস ভাগ আকারে দেওয়া থাকলে মনে করো কত জানতে চাইছে? না এম বি প্লাস এন ডি প্লাস কত না ও এফ, এটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে কিভাবে করা যেতে পারে? দেখো সমান, দেখো প্রত্যেকটা দেখো এ সি ই আছে, আর এ সি ইর মান কত? 2, তাহলে কি বেরোবে? 2m প্লাস 2n প্লাস 2e, তাহলে 2টাকে আমি বাইরে বের করে দিলাম, কত ভেতরে থাকলো? m প্লাস n প্লাস হচ্ছে ও। ঠিক আছে, নিচে খেয়াল করো এম বি প্লাস এন ডি প্লাস ও এফ বি ডি এফ, প্রত্যেকটা ভ্যালু কত? 3, তাহলে এখানে কত দাঁড়াবে? 3m প্লাস 3n প্লাস 3m প্লাস 3n প্লাস কত? 3o দাঁড়াবে। তাহলে প্রত্যেকটাতে 3 আছে, 3টাকে বাইরে বের করে দাও, ভেতরে কে পড়ে থাকবে? m প্লাস n প্লাস ও। দেখো এটা দুটো ক্যান্সেল আউট হবে, কত বেরোবে? 2/3। দেখো যেই অনুপাতটা ছিল সেই অনুপাতটাই আমার কিন্তু উত্তর এসছে। তার মানে এই ধরনের অঙ্ক যখনই তুমি পরীক্ষার হলে পাবে, তোমার করার কোনো দরকারই নেই, তুমি যেটা দেওয়া থাকবে ওটাই তোমার কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো আমরা এ পর্যন্ত মোটামুটিভাবে এই যে যতগুলো ধারণা আমরা পড়লাম, এরপরে কিন্তু অনুপাত সমানুপাতের সেরকম বিশেষ কোনো ধারণার কিন্তু আমাদের কাছে বাকি থাকলো না। এবারে কিছু শর্টকাট ট্রিক হয় বা কিছু সেই ধরনের কোশ্চেন হয় যেগুলোকে আমরা মানে খুব শর্টে কোনো ট্রিক ইউজ করে করতে পারি, সেই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমি করাবো, সেটা তৃতীয় ক্লাসে আমাদের হবে। ঠিক আছে, কিন্তু এই রিলেটেড কিছু প্র্যাকটিস, ঠিক আছে, আমরা এখনই আরম্ভ করব। ঠিক আছে, দেখো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী
উদাহরণগুলোতে আজকে আমরা ক্লাসে যা যা করেছি সেই সমস্ত অঙ্কগুলোর কিছু উদাহরণ আমরা দেখে নেবো এখানে, ঠিক আছে। দেখো প্রথম যে অঙ্কটা বলছে কি বলছে না, হোয়াট উইল বি দ্য ডুপ্লিকেট রেশিও অফ 2:7। ডুপ্লিকেট রেশিও তাহলে আমি কি বলেছিলাম, ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে সেটার আমরা বর্গ করে নেবো। তাহলে কি হবে, 2-এর স্কোয়ার অনুপাত কত হবে 7-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার কত হয় 4 আর 7-এর স্কোয়ার কত হয় 49, ঠিক আছে। তাহলে এখানে তোমার 4:49 অর্থাৎ অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের স্লাইডে দেখো, পরের অঙ্কে বলছে ফাইন্ড দ্য সাব ডুপ্লিকেট রেশিও অফ 81:64। সাব ডুপ্লিকেট রেশিও কী বলা হয়েছিল, যে তোমাকে বর্গমূল করতে হবে, একটু আগেই তোমরা জেনেছো। তাহলে বর্গমূল কত হবে 81 অনুপাত বর্গমূল কত হবে 64, ঠিক আছে। জানো 9-9-81 হয়, তাহলে 9 অনুপাত কত হবে 8, তাহলে 9:8 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে অপশান নম্বর সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের স্লাইডে কী বলছে, যে ফাইন্ড দ্য সাব ডুপ্লিকেট ট্রিপ্লিকেট রেশিও অফ 7:5। ট্রিপ্লিকেট রেশিও মানে কী ছিল, ট্রিপ্লিকেট রেশিও মানে ছিল আমাদেরকে কি করতে হবে না, ঘন করতে হবে। তাহলে 7 কিউব কত হবে, অনুপাত হচ্ছে 5-এর কিউব। দেখো 7-এর কিউব কত হয় না 343 হয়, ঠিক আছে। 343 অনুপাত 5-এর কিউব কত হয় 125। এবার যদি তুমি 7-এর কিউব না জানো সেক্ষেত্রেও কিন্তু তুমি বের করতে পারবে। দেখো 7 গুণিতক 7 যদি আমরা করি কত পাবো না 49 পাবো। তার সঙ্গে যদি আমি 7 গুণ করি তাহলে 7-9 কত আসবে 63, মানে 3 আমার লাস্টে আসছে। দেখো কোথায় কোথায় 3 আছে, এই অপশান নম্বর হচ্ছে বিতে আছে আর ডিতে আছে, কিন্তু 5-এর কিউব আমি জানি 125, তাহলে অপশান বি এখানে আমার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি পরের স্লাইডে, বলছে ফাইন্ড দ্য সাব ট্রিপ্লিকেট রেশিও অফ 512:729। সাব ট্রিপ্লিকেট রেশিও মানে কি করতে হতো, ঘনফল করতে হতো। ঘনফল যদি করতে হয় তাহলে কী হবে 512, ঠিক আছে। 512 এর ঘনফল, ঠিক আছে, অনুপাত কত হবে না 729-এর হচ্ছে ঘনফল। তোমরা জানো 512 এর ঘনফল কত হয়, 512 এর ঘনফল হয় হচ্ছে 8, ঠিক আছে। আর হচ্ছে 729-এর ঘনফল কত হয় না 9, তাহলে 8:9 কিন্তু এখানে সঠিক উত্তর। তাহলে অপশান নম্বর হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো হোয়াট উইল বি দ্য ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও কী বলেছিলাম, যদি এক্স অনুপাত ওয়াই হয় তার ইনভার্স রেশিও কী হতো, ওয়াই অনুপাত হচ্ছে এক্স, উল্টে দিতে হতো। তাহলে 17:19 আছে, 19:17 আমার এখানে রাইট আনসার হবে, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরের অঙ্কে, দেখো ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও অফ 2:7, 5:3, 4:7। কম্পাউন্ড রেশিও করার সময় কি বলা হয়েছিল না, প্রথম টার্মগুলো তুমি গুণ করবে। দেখো এখানে প্রথম টার্ম কত আছে 2, তাহলে 2 গুণিতক এখানে প্রথম টার্ম কত না 5 গুণিতক এখানে প্রথম টার্ম কত না 4, তাহলে 2 গুণিতক 5 গুণিতক 4 ডিভাইডেড বাই কত হবে 7 গুণিতক 3 গুণিতক হচ্ছে 7, ঠিক আছে। দেখো কাটাকাটি কি যাবে না, কাটাকাটি তো যাবে না, তাহলে 2-5-এ 10, 10-4-এ কত হবে 40। দেখো 40 কিন্তু আমার একটা অপশানই আছে, অপশান নম্বর বি হচ্ছে আমার সঠিক উত্তর কিন্তু হয়ে গেল। দেখো তারপরে চলে আসছি পরের কোশ্চেনে, ফাইন্ড আচ্ছা কোশ্চেনটা একটু মিস্টেক আছে, ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু 9:45। থার্ড প্রপোর্শনাল আমরা কীভাবে শিখিয়েছিলাম, 9:45 সমানুপাত কত হবে 45 অনুপাত হচ্ছে থার্ড প্রপোর্শনাল, আমি এক্স ধরে নিলাম। তাহলে আমরা অনুপাতটাকে ভাগাকারে লিখতে পারি, তাহলে কত হবে 9/45, ঠিক আছে, সমান কত হবে 45 বাই হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে 9x সমান কত হবে, 9x সমান হবে 45 গুণিতক হচ্ছে 45, ঠিক আছে। তাহলে x সমান কত হবে না 45 গুণিতক 45, 9 ধারে গুণ ছিল, এরপরে এসে ভাগ হয়ে যাবে, কত হবে 9×5 = 45। তাহলে 45-কে 5 দিয়ে গুণ করলে কত হবে 225, ঠিক আছে। কত হবে 225, ঠিক আছে। এভাবে তুমি সিম্পল পদ্ধতি করতে পারো, নাহলে শর্টকাট ট্রিক তোমাকে ইউজ করতে হবে। কীরকমভাবে না 9:45, ঠিক আছে, 9:45 অনুপাত কত 45 সমানুপাত 45 অনুপাত হচ্ছে, এখানেই তো আমার হচ্ছে কী আসবে থার্ড প্রপোর্শনালটা আসবে। তাহলে দেখো 9 থেকে 45 কত গুণ না 9-এর হচ্ছে 45 হচ্ছে 5 গুণ, ঠিক আছে। তাহলে এখানেও 45-এর কত গুণ হবে 5 গুণ হবে, 45-এর 5 গুণ করলে কত হবে 225 হয়। তাহলে এখানে অপশান নম্বর বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো পরের কোশ্চেনে চলে আসছি, পরের কোশ্চেনে কী বলছে, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু অফ 4, 16 and 17। যদি আমি নর্মাল পদ্ধতিতে করি তাহলে কী করতে হবে 4:16 সমানুপাত কত হবে 7 অনুপাত কত হবে এক্স। তাহলে এখান থেকে কী করবো 4/16 করবো, সমান কত করবো 7/x করবো। তাহলে x সমান কত আসবে 7 গুণিতক 16 বাই কত হবে 4, 4×4 = 16, 4×7 তাহলে 28 কিন্তু আমার এখানে সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ। এভাবে না করলে কীভাবে করবে, দেখো এভাবে না করলে আমরা পরীক্ষায় যে শর্টকাট ট্রিকটা ইউজ করবো সেটা হচ্ছে 4:16 সমানুপাত কত হচ্ছে 7 অনুপাত হচ্ছে, এখানেই তো আমার হচ্ছে
ফোর্থ প্রপোর্শনাল আসবে। দেখো 4 থেকে 4 কত গুণ, না 4 গুণ, ঠিক আছে। তাহলে 16 থেকে কত গুণ হবে, 4 গুণ হবে, সরি 1 মিনিট, 4 থেকে 4 কত গুণ হলো, না হচ্ছে আমার 4 গুণ, 4কে 4 দিয়ে গুণ করলে 16 হয়। তাহলে 7কেও কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, 7 4 কত হবে 28। তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল অফ 9 আর হচ্ছে 64, 9 আর 64-র মধ্যে মিন প্রপোর্শনাল বের করতে বলছে বা মধ্য সমানুপাতি বের করতে বলছে। কী করে আমরা বের করতাম, দেখো এভাবে নর্মাল পদ্ধতি করতে পারো কি, 9:x সমানুপাত x অনুপাত 64, এখান থেকেও তুমি করতে পারো। হ্যাঁ, নাহলে একদম ডাইরেক্ট ফর্মুলা বসাও। মিন প্রপোর্শনালের ফর্মুলা কী ছিল, এক্স প্রপোর্শনাল টু কত, এক্স সমান হচ্ছে বর্গমূল কত হবে 9 গুণিতক 64, 9-এর বর্গমূল কত হয় 3, আর 64 বর্গমূল কত, না 8, ঠিক আছে। 8 3 কত হবে 24। তাহলে 24 এখানে আমার কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি। তাহলে আজকের মোটামুটি এই পর্যন্ত। দেখো তোমরা ক্লাসগুলো দেখলে এই সমস্ত ক্লাসের থিওরি বা কনসেপ্ট যদি তোমরা পেতে চাও, হ্যাঁ, তাহলে আমাদের অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমাকে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হতে পারো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেবে, ঠিক আছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, ঠিক আছে। টাটা।